দর্শক, স্বাগত একাত্তর মঞ্চে। আমি সামিয়া রহমান। 2011 সালে বিশ্বব্যাংক পদ্মা সেতু নিয়ে দুর্নীতির অভিযোগ তোলার পর থেকে এই নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোলপাড় হয়েছে। বিশ্বব্যাংকের অভিযোগে দুর্নীতি দমন কমিশন দুদক এই বিষয়টি নিয়ে তদন্ত করতে মাঠে নামে এবং তারা বিশ্বব্যাংকের অভিযুক্তদের ভেতর থেকে 7 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করে এবং সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনকে এই মামলা থেকে অব্যাহতি দেয়। দীর্ঘদিন এই নিয়ে বিশ্বব্যাংকের সাথে সরকার এবং দুদকের মধ্যে টানাপোড়েন চলছিল এবং এক পর্যায়ে বিশ্বব্যাংক দুর্নীতির অভিযোগ তুলে পদ্মা সেতু প্রকল্প থেকে তাদের ঋণ প্রত্যাহার করে নেয়। এই পর্যায়ে এসে বিশ্বব্যাংক গত 18 জুন পদ্মা সেতুর দুর্নীতি বিষয়ে তাদের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে এবং তারা বলে দুদকের তদন্ত ছিল অসম্পূর্ণ। অপরদিকে অর্থমন্ত্রী বিশ্বব্যাংকের এই প্রতিবেদনকে বলছেন বস্তুনিষ্ঠ তবে অসম্পূর্ণ। বিশ্বব্যাংকের প্রতিবেদন নিয়ে পরস্পর বিরোধী এই যে বক্তব্য এবং অপরদিকে বিশ্বব্যাংকের প্রতিবেদনে দুর্নীতির অভিপ্রায়, ষড়যন্ত্র, দুর্নীতি করা, এই সব বিষয় নিয়ে আজকে কথা বলবে একাত্তর মঞ্চে। এবং আজকে আমার সাথে যারা একাত্তর মঞ্চে যোগ দিয়েছেন তাদেরকে দর্শক আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমার সাথে আছেন ডক্টর মশিউর রহমান, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা। আছেন অ্যাডভোকেট আনিসুল হক, জ্যেষ্ঠ আইনজীবী, দুর্নীতি দমন কমিশন দুদক। আমার সাথে আরও আছেন ডক্টর আহসান এইচ মনসুর, IMF এর সাবেক বিভাগীয় প্রধান, সেন্ট্রাল এশিয়া এবং মধ্যপ্রাচ্য, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট। আপনাদের সবাইকে ধন্যবাদ আজকে একাত্তর মঞ্চে আমার সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আলোচনা শুরু করব, তবে আজকের প্রধান সংবাদগুলো একটু শুনে আসব। তত্ত্বাবধায়ক এলে আর ক্ষমতা ছাড়বে না, নির্বাচনও হবে না বললেন প্রধানমন্ত্রী। সংসদে অসত্য বলে মানুষকে বিভ্রান্ত না করার আহ্বান। তত্ত্বাবধায়ক সরকার যদি আবার আসে, আবার ওই 1-11 হয়, তো এবার আর এদেশে কোনো নির্বাচন হবে না। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের রিপোর্ট স্বতঃসিদ্ধ নয় বললেন দুদক চেয়ারম্যান। ওনারা যা বলবেন তাই স্বতঃসিদ্ধ, এমন একটা অবস্থান বোধহয় সঠিক নয়। প্রকল্প থেকে জায়গা সরে গেলেও ক্ষতি হবে না জানালেন যোগাযোগ মন্ত্রী। কোনো ক্ষতিগ্রস্ত হবে না। আমার এই আগামী অর্থ বছর সব মিলিয়ে আমার 3000 কোটি টাকা দরকার, সেই টাকা আমার কাছে আছে। গাজীপুর সিটি নির্বাচনে জমজমাট প্রচারণা শুরু, চিন্তাভাবনা করে মেয়র বাছাইয়ের কথা বললেন ভোটাররা। শুনলেন আজকে প্রধান সংবাদগুলো। দর্শক, আমরা চাই আপনারাও আমাদের সাথে আলোচনায় যোগদান করুন। ফোন, SMS, ফেসবুক, টুইটার, স্কাইপ, পর্দায় দেখানো নাম্বারগুলোতে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনা শুরু করব, তবে বিশ্বব্যাংক নিয়ে আমাদের একটা প্রতিবেদন আছে, এই রিপোর্টটা নিয়ে একটা প্রতিবেদন আছে, একটি প্যাকেজ আছে, সেটা একটু দেখে আসবো। গেল বছর নানা কারণেই আলোচিত হয়েছিল দুর্নীতি দমন কমিশন দুদক, রেলের অর্থ কেলেঙ্কারি, ডেস্টিনি ও হলমার্ক আর পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতি ষড়যন্ত্রের অভিযোগ তদন্ত নিয়ে বরাবরই শিরোনামে এসেছে স্বাধীন এই তদন্ত সংস্থাটি। আর দুদকের চেয়ারম্যান হিসেবে 2009 সালের 24 জুন দায়িত্ব নেন গোলাম রহমান, আর আগামী 23 জুন শেষ হচ্ছে তার মেয়াদ। এই উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিদের সাথে সৌজন্য দেখা করেছেন দুদকের বিদায়ী প্রধান। এর ধারাবাহিকতায় বুধবার সাংবাদিকদের সাথে মতবিনিময় হয় তার। এ সময় তাই উঠে আসে আলোচিত সব দুর্নীতি তদন্তের বিষয়। পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সর্বশেষ তদন্ত প্রতিবেদন নিয়ে গোলাম রহমান বললেন, বিশ্বব্যাংকের কথাই সবকিছু নয়। ওনারা যা বলবেন তাই স্বতঃসিদ্ধ, এমন একটা অবস্থান বোধহয় সঠিক নয়। দুদক প্রধান বলছেন, মন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা মশিউর রহমানকে নিয়েও বিশ্বব্যাংক অনেক হইচই করেছে, কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে তার নাম গন্ধও নেই বলে উল্লেখ করেন তিনি। বিশ্বব্যাংক ডক্টর মশিউর রহমানকে নিয়ে অনেক হইচই করেছে, এটা আপনারা সবাই দেখেছেন, এবং চূড়ান্ত প্রতিবেদনে তার নাম গন্ধ দেখি। হলমার্ক ও ডেস্টিনির অর্থ কেলেঙ্কারি তদন্তে বেশি সময় লাগার কারণ হিসেবে গোলাম রহমান জানান, দুদক আইন সংশোধন হলে সংস্থাটির কার্যক্রম আরো দ্রুত হবে। ডেস্টিনি, হলমার্ক এইসব ক্ষেত্রে আমি দ্রুত সিদ্ধান্ত নেওয়ার পক্ষে ছিলাম। সেই আইনি প্রক্রিয়ার কারণে সবকিছুই আর কি ফল আউট। এটা কিন্তু আমাদের পুরো কমিশনের যে যারা কর্মরত তাদের উপরে
পড়েছে। তিনি আশা করেন আগামীতে দুদকের সব তদন্তই সুষ্ঠুভাবে চলবে। গোলাম রহমান তার দীর্ঘ ক্যারিয়ারে দুদকে যোগ দেওয়ার আগে এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শারমিন নীরা, ৭১, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম এবং ডক্টর মশিউর রহমান আপনার নামটিও এসেছে, যে বলছিলেন যে আপনার নামটিও এসেছে, পরে বিশ্বব্যাংকের প্রতিবেদনে আপনার নাম আসেনি। আমি এ প্রসঙ্গে আপনার কাছে আসবো, অবশ্যই আসবো। তার আগে একটা অ্যাডভোকেট আনিসুল হক আপনার কাছে জানতে যাচ্ছি, বিশ্বব্যাংক তাদের প্রতিবেদন প্রকাশ করেছে এবং তারা বলেছে যে দুদকের তদন্তকে সঠিক এবং সম্পূর্ণ নয়। তারা বলছে যে পর্যাপ্ত তথ্য প্রমাণ থাকা সত্ত্বেও সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেনকে মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি এবং 7 জনের যে 8 জনের কথা বলা হয়েছিল 7 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, শুধুমাত্র বাদ পড়েছেন সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন। আপনি দুদকের আইনজীবী, বিশ্বব্যাংকের এই প্রতিবেদন নিয়ে আপনার মন্তব্যটা কি? প্রথম কথা হচ্ছে আমি যে কিছু তথ্যগত ব্যাপার আমি বলতে চাই যে বিশ্বব্যাংক যে ঋণটা ক্যান্সেল করেছিল এটা কিন্তু আপনার এই তদন্তের ফলাফল বা আবুল হোসেনকে ইনক্লুড করা হয় নাই সেই জন্য না। প্রথম কথা হচ্ছে বিশ্বব্যাংক যখন আপনারা জানেন যে জুন মাসে বিশ্বব্যাংকের সাথে একটা কথা হয়, বিশ্বব্যাংক আমাদেরকে বলে যে এই যে তদন্ত বা অনুসন্ধান যেটা হবে, বিশ্বব্যাংকের একটা টিম আসবে, আমাদের এখানে যারা অনুসন্ধান করবেন, যাদের তদন্ত করবে তাদের সিভি ওনারা দেখবেন, ওনারা দেখার পরে সেই সিভিটা যদি ওনারা অ্যাপ্রুভ করেন তাহলে তারা তদন্ত করতে পারবে। মানে সবকিছু মিলিয়ে যেটা তারা বলতে চাচ্ছিলেন সেটা হচ্ছে এমন কথা যে আমাদের উপরে মোশায়েব 3 জন বসবেন, সেই তারা যা বলে দিবেন আমাদেরকে তাই করতে হবে। তখন আমরা সেটাকে অবজেকশন দিলাম, আমরা বললাম যে আমাদের যা আইন সেইখানে তো এই কথাগুলি আপনার আমরা মানতে পারবো না। তার কারণ হচ্ছে যে তাহলে আসামিরা কোর্টে গিয়ে বলবে যে সুষ্ঠু তদন্ত হয় নাই, আইন মোতাবেক তদন্ত হয় নাই। এই কথা বলার পর তাদের এই প্রস্তাব গ্রহণ করতে অস্বীকার করার পরে 29শে জুন, ইফ আই এম নট রং, তারা 29শে জুন 2012 সালে তারা এটা আপনার ক্যান্সেল করে দিল। পরবর্তীতে আমরা যে কথা তখনও বলেছিলাম, এখনো সেই কথাই ছিলাম, মানে পরবর্তীতে সেই কথাই ছিলাম, সেটা হচ্ছে এবং এখনো সেই কথাতেই আছি। সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে বিশ্বব্যাংক এই ব্যাপারে একটা নালিশি সংস্থা, তারা যদি মনে করে যে তাদের নালিশটা ঠিক মতো গ্রহণ করা হচ্ছে কিনা এবং সেই মোতাবেক তারা তাদের সন্তুষ্টিতে, তাদের এই নালিশের প্রেক্ষিতে তারা অবজার্ভ করার জন্য তাদের সন্তুষ্টিতে আপনার এই তদন্ত অনুসন্ধান তদন্ত হচ্ছে কিনা সেটার জন্য তারা একটা সেপারেট টিম করতে পারে, তাদের সাথে আমরা তথ্য আদান প্রদান করব। এবং পরে কিন্তু এই যে ওকাম্পো সাহেবের নেতৃত্বে যে 3 সদস্যের একটা টিম হয়, এটা কিন্তু সেই আলাপ আলোচনার ফলাফল। কিন্তু ওনারা কিন্তু সেই তাদেরকে গ্রহণ করার আগেই কিন্তু ওনারা ঋণ ক্যান্সেল করেছিলেন। ওনার বিশ্বব্যাংক ঋণ ক্যান্সেল করার বিষয়ে বলেছিল যে পদ্মা সেতুর অর্থায়ন পুনরায় চালু করার বিষয়ে যে 4টি বিষয়ে সমঝোতার কথা বলা হয়েছিল সেই সমঝোতাগুলো হয়নি। তখন কিন্তু এই কথা বলা হচ্ছিল না যে আবুল হোসেনকে আসামি করতে হবে। তখন বলা হচ্ছিল যে মশিউর রহমান সাহেবকে, আবুল হোসেন সাহেবকে এবং সেক্রেটারি মোশাররফ হোসেন ভুঁইয়া সাহেবকে আপনার তাদের স্ব পদ থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে না দিলে পরে সুষ্ঠু তদন্ত ব্যাঘাত পাবে, এই ছিল তাদের দাবি। এবং তারা বারবারই এটা বলছিল যে তাদের এই 3 জনের টিম এসে সেটা আমাদের সবকিছু তদারক করবে। সেইটাই অস্বীকার করা তারা ঋণটা ক্যান্সেল করে। এই ঋণটা 29শে জুন 2012 সাল, ইফ আই এম নট রং, তারা এই ঋণটা ক্যান্সেল করে। তারপরে আমরা আবার তাদের সাথে আলাপ আলোচনায় বসি যে ঠিক আছে, তাদের 3 জন যে তাদের সন্তুষ্টি হয় কিনা সেটা দেখে তারা আমাদের সাথে আলাপ আলোচনা করে আমরা এটার তদন্তে এগিয়ে যাব। তখন ওনারা যখন আসলেন দ্বিতীয়বার, তখন ওনাদের সাথে কথা হলো। আমি ওনাদেরকে পরিষ্কার ক্রস দ্য টেবিল প্রশ্ন করেছিলাম যে দেখেন, আলাপ আলোচনার আগে আমাদেরকে কিছু কিছু জিনিস, যেই সব জিনিসে আমরা এগ্রি করি আর যেই সব জিনিসে আমরা ডিসএগ্রি করি সেই সম্বন্ধে আমরা আলাপ করে নিই। তখন আমি প্রশ্ন করেছি যে প্রথম কথা হচ্ছে যে ওকাম্পো সাহেব আপনি আমাকে একটু বলেন, দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট আই ডিড। ওকাম্পো সাহেব আপনি আমাকে একটু বলেন যে এটার মধ্যে কোনো টাকা পয়সার লেনদেন হয়েছে? হি ক্যাটেগরিক্যালি সেড ইন ইংলিশ নো। উনি আমাকে বলেছেন যে না। দ্বিতীয় প্রশ্ন আমি ওনাকে জিজ্ঞেস করেছি
যে আপনারা আমাদেরকে যেই কাগজপত্র দিয়েছেন, যেই সাক্ষ্য প্রমাণ বা যেই মেটেরিয়াল আপনারা আমাদেরকে দিয়েছেন, এটাই কি সব মেটেরিয়াল না আরো কিছু আছে? বলে না, এইটাই সব মেটেরিয়াল। আমি বললাম যদি এইটাই সব মেটেরিয়াল হয় তাহলে পরে আপনি বলেন যে একজন মন্ত্রীর সাথে 2 বার একটা কোম্পানির প্রতিনিধি দল প্রকাশ্যে মিটিং করেছে, এর মধ্যে ষড়যন্ত্রের কি আছে? আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবারও আসবো। ডক্টর মশিউর, যেটা বলা হলো যে দুদকের চেয়ারম্যানও বললেন এবং চূড়ান্ত প্রতিবেদনে আপনার নামটি আসেনি, যখন এই দুর্নীতি তদন্ত নিয়ে কথা উঠছিল তখন আপনি পদত্যাগ পত্রও দিয়েছিলেন এবং সেই সময় গণমাধ্যমে আপনার নানা মন্তব্য আমরা শুনেছি। এখন এই প্রতিবেদন প্রকাশের পর কি বলবেন? আমি তখন খুব বেশি মন্তব্য করিনি। আমি একবারই মন্তব্য করেছিলাম এবং সেখানে ছিল যে আজকে অনেকে মনে যে প্রশ্ন জেগেছে সেই প্রশ্ন আমার মনে ছিল, আমি সেদিন প্রকাশ করেছি যে বিশ্বব্যাংক বোধহয় কারো বলি যায় এবং না হলে এটা হবে না। আর আমার প্রসঙ্গে আমি বলেছি যে পত্রপত্রিকায় লিখছে যদি তাদের কাছে কোনো সাক্ষ্য প্রমাণ থাকে সে কাগজে ছাপিয়ে দিক, এবং নাগরিক হিসেবে আমার অধিকার আছে জানার এবং আত্মপক্ষ সমর্থন করার। আমি দুদকও গেছি, দুদকও আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, আমি গেছি। তবে আমাদের আলোচনায় কখনো যেটা আসেনি সে হল বিশ্বব্যাংকের অনুসন্ধান এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণের রীতি কি। এটা কখনো আমাদের কাছে বিশ্বব্যাংকও বলেনি, অন্যরা কেউ বলেনি। সেটা বোধহয় কোন এক সময় আলোচনায় আসা উচিত এবং প্রকাশ হওয়া দরকার বলে মনে করি। এটাতে আলোচনার পরে আমি আসব। এই প্রসঙ্গে আপনি বলছেন যে বিশ্বব্যাংকের অনুসন্ধান এবং সাক্ষ্য প্রমাণ গ্রহণের রীতি নিয়ে আমি আসবো। তার আগে ডক্টর হাসান মনসুর, আমি জানতে চাচ্ছি যে 9 জুন অর্থমন্ত্রী বলেছিলেন যে বিশ্বব্যাংকের পরিচালককে বলেছিলেন বিশ্বব্যাংকের প্রতিবেদন বস্তুনিষ্ঠ তবে অসম্পূর্ণ, এবং দুদক যেটা বলছে যে আসলে বিশ্বব্যাংক বলছে দুদকের তদন্ত অসম্পূর্ণ। দুদক চেয়ারম্যান বলছেন যে আবুল হোসেনের বিষয়ে দুদকের তদন্ত এখনো শেষ হয়নি, এবং যেটা এখন অ্যাডভোকেট আনিসুল হক বলছেন যে ঋণটা ক্যান্সেল করা হয়েছিল আসলে আবুল হোসেনকে সরানোর বিষয় না, তার আগে ঋণটা ক্যান্সেল হয়েছিল। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে পরস্পর বিরোধী প্রতিক্রিয়া, বিশ্বব্যাংক বলছে আবুল হোসেনকে অভিযুক্ত করা হচ্ছে এবং দুদক বলছে তদন্ত এখনো চলছে, তদন্ত শেষ হওয়ার আগেই কেন প্রতিবেদন প্রকাশ করা হলো, এটা নিয়ে আপনার মন্তব্য জানতে চাই। আমি একটা কথা শুধু বলতে পারি যে ওনার ব্যাপারটা হচ্ছে যে দেখেন আমাদের আইন যা বলে, আমাদের কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর যেটা বলে সেটা হচ্ছে যে পুলিশ যতক্ষণ পর্যন্ত বা তদন্তকারী সংস্থা, এখানে অ্যান্টি করাপশন কমিশন, যতক্ষণ পর্যন্ত একটা রিপোর্ট প্রতিবেদন কোর্টে সাবমিট না করে ততক্ষণ পর্যন্ত কিন্তু তদন্ত চলছে বলেই প্রতীয়মান হয়, এবং সেটাই আইনের ভাষ্য। আর 2 নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু তখনও বলেছি এখনো বলছি যে আমাদের এই তদন্তের যদি পাওয়া যায় যে আবুল হোসেন সাহেবের এই ষড়যন্ত্রে সম্পৃক্ততা আছে, তাহলে ওনাকে দোষী সাব্যস্ত করতে তো আমাদের ওনাকে একজন আসামি হিসাবে এই চার্জশিট দিতে আমাদের কোনো আপত্তি নাই। আমি আইনি কথাটা পরিষ্কার করলাম। থ্যাংক ইউ। না, আসলে পুরো জিনিসটাই এমন একটা অনভিপ্রেত জিনিস যেটা আবার ফিরে আসছে, এটা আমার চিন্তা করতেও খুব খারাপ লাগছে, কারণ আমাদের সমগ্র জাতির জন্যই একটা বিব্রতকর জিনিস। বিশ্বব্যাংক এবং দুদকের যে পরস্পর বিরোধী অবস্থান আমরা দেখতে পাচ্ছি সেই বিষয়ে আপনার না, সেখানে আমি যে জিনিসটা আমি দেখি সেখানে হচ্ছে সামটাইমস পারসেপশন ওভাররাইডস দ্য রিয়ালিটি। আমাদের সিচুয়েশনটা যেটা হয়েছে এখন যে এই পরস্পর বিরোধী অবস্থানের কারণে এবং পরস্পর বিরোধী অবস্থানের কারণে একটা বড় রকমের পাবলিক ট্রায়াল হয়ে গেছে অলরেডি। রিয়েল ট্রায়াল তো হয়নি, শুরুও হয়নি, এবং এফআইআরও পুরোপুরি ফুললি হয়তো কমপ্লিট হয়নি, তার আগে পাবলিক ট্রায়াল হয়ে গেছে। জিনিসটা বিরাট একটা সরকারের জন্য বিরাট একটা পাবলিক ওপিনিয়ন লস, নো ডাউট অ্যাবাউট ইট। সরকারকে একটা বিরাট মূল্য দিতে হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন কথাটা হলো এটা কেন হলো, এটা একটা প্রশ্ন অবশ্যই আসতে পারে। সরকার এবং বা দুদক এবং বিশ্বব্যাংক এই পরস্পর বিরোধী একটা অবস্থানে গেল, যেটা কি অ্যাভয়েডেবল ছিল কিনা। এবং এখানে অনেকের মনে যেটা প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে দুদক এই একটা কার্যক্রম না, কিন্তু এখানে এটার সাথে শুধু একটা জিনিসকে দুদককে জাজ করাটা ঠিক হবে না। অনেকগুলো ইস্যু এর আগে আসছে যেগুলোতে দুদক কোনো কার্যক্ষমতা দেখাতে পারেনি। তার মধ্যে হলমার্ক আছে, তার মধ্যে ডেস্টিনি আছে, তার মধ্যে আরো অনেক বিষয় আছে যেখানে দুদকের এক্ষেত্রে কি কার্যক্ষমতা দেখাতে পেরেছে বলে আপনার মনে হচ্ছে?
যেহেতু ওইসব ক্ষেত্রে পারে নাই, সেই ক্ষেত্রে এবং পাবলিক পারসেপশন ওখানে কিন্তু আরো গভীরভাবে আমি বলবো যে আঘাত পেয়েছে বিভিন্ন কারণে। সেই সব কারণে হয়েছে যে দুদক যেটাই বলুক না কেন, বিশেষ করে আমাদের আরেকটা ঘটনা হয়ে গেল রেল মিনিস্টারকে নিয়ে, তো এইসব কারণে যেটা হয়ে গেছে যে একটা ক্রেডিবিলিটি গ্যাপ হয়ে গেছে দুদকের, এবং এই কারণে একটা ভালো জিনিসও হয়তো জনগণ ওইভাবে গ্রহণ করতে পারছে না। তো আমার যেটা মনে হয় যে এই পারস্পরিক বিরোধী অবস্থানের ফলে আমাদের যেটা ক্ষতি বাংলাদেশে যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের একটা ইন্টারন্যাশনাল ইমেজে ক্ষতি হয়েছে, যেটা অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো হতো, এবং আমাদের আভ্যন্তরীণভাবে রাজনৈতিকভাবে সরকারের অনেক বড় ক্ষতি হয়ে গেছে। সিটি কর্পোরেশন ইলেকশনেও সেটা একটা প্রতিফলন হয়তো পড়েছে। আমরা আবারও আসবো অ্যাডভোকেট আনিসুল হক। আমি ওনার বক্তব্যের প্রেক্ষিতে জানতে চাইবো যে উনি যেটা বলছেন যে দুদক কার্যক্ষমতা দেখাতে পারেনি হলমার্ক বা অন্যান্য ইস্যুতে, এবং পদ্মা সেতুতেও তাহলে ধরে নেওয়া যায় পাবলিক পারসেপশন যে দেখাতে পারেনি। এ প্রসঙ্গে আসবো, তার আগে দর্শক একটা বিরতি নিচ্ছি।